সুন্দরবন উপকূলে সন্দেহজনক ট্রলার আটক, উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি। ট্রলার থেকে 4 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়। বন দফতরের সঙ্গে যৌথ অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। ট্রলারে থাকা 4 জনের মধ্যে 3 জন ঝড়খালি এবং 1 জন সন্দেশখালীর বাসিন্দা। 22শে জুলাই সুন্দরবন উপকূলবর্তী সমুদ্র সীমায় এই অভিযান চালানো হয়, এমনটাই দাবি কোস্টগার্ড সূত্রে। ট্রলারের ভিতর থেকে লুকিয়ে রাখা 5টি বড় বন্দুক এবং একাধিক তাজা কার্তুজ উদ্ধার হয়। কোথা থেকে আসছিল অস্ত্রগুলি, পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন, আর বৃহস্পতিবার এনসিপিআই এর সাংসদদের বিরুদ্ধে সরব হয়ে সংসদের বাইরে একাই বিক্ষোভে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দিলেন স্লোগান। ইন্ডি জোটের অন্যান্য সদস্য দলের অনেক সাংসদ এসে সমর্থন জানালেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না একজন তৃণমূল সাংসদকেও। भाजपा का सदन में 20 बेईमान मौजूद है। भाजपा का सदन में 20 गद्दार मौजूद है। একা একাই বিক্ষোভ, স্লোগান। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে এভাবেই দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার কালীঘাট তৃণমূলের 21শে সভামঞ্চে নেত্রীর সঙ্গে বাদানুবাদ, মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বুধবার লোকসভা থেকে সাসপেন্ড, আর বৃহস্পতিবার মকরদ্বারে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই প্রতিবাদ। নিশানায় তৃণমূলের বিদ্রোহী ও এনসিপিআইতে মিশে যাওয়া 20 জন সাংসদ, যারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন করছেন। भाजपा का सदन में 20 गद्दार मौजूद है। भाजपा का सदन में 20 गद्दार मौजूद है। 1 लाख कल्याण बनर्जी बीजेपी भय खाए, बुझते पेरेছো? 1 लाख कल्याण बनर्जी एनाफ फॉर दिस बीजेपी पीपल्स। হ্যাঁ, ওরা জানে যে এই লোকটাকে বার করে রাখতে পারলে এখন আমাদের একটুখানি নিঃশ্বাস প্রশ্বাস পাবে। একলাই কাফি আছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একা স্লোগান দিতে দেখে একে একে এগিয়ে আসেন ইন্ডি জোটের শরিক একাধিক দলের অনেক সাংসদই। কেউ হাত মেলালে, কেউ কিছুক্ষণের জন্য পাশে বসলেন, যেমন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিঁড়িতে একা বসে স্লোগান দিতে দেখে হাসি মুখে হাত মিলিয়ে যান সিপিএম সাংসদ ও পলিট ব্যুরো সদস্য আমরা রাম। লড়াই বিজেপির বিরুদ্ধে থাকবে, লড়াই গদ্দারদের বিরুদ্ধে থাকবে, লড়াই বেঈমানদের বিরুদ্ধে থাকবে। যে বেঈমান, পশ্চিমবাংলার 20 জন বেঈমানকে আইডেন্টিফাই করা হচ্ছে, সারা দেশ দেখছে। এইসব বেঈমানদের জন্য বিজেপির সাহস বেড়ে গেছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো শরিক ও বিরোধী দলের সাংসদরা একে একে সমর্থন জানিয়ে গেলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না কালীঘাট তৃণমূলের একজন সাংসদকেও। যেখানে বর্তমানে লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 8 জন এবং রাজ্যসভায় 9 জন সাংসদ রয়েছেন। কিন্তু কেন? বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বলে। শুধু অভিষেক করতে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতার দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। লোকসভায় বিজেপি পুরোদস্তুরভাবে কোণঠাসা, এবং নিট থেকে শুরু করে এখন যা চলছে আন্দোলনে দমন পীড়ন, সবেতে গোটা দেশ জেগে উঠেছে এবং বিজেপির সরকারের সমালোচনা করছে। সেখানে তারা কখনো বিরোধীদের ভাঙতে চাইছে, কখনো বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করেছে, তারপরেও তো কল্যাণ ব্যানার্জি আজকে একক শক্তিতে লড়ে গেছে। এই ক্ষেত্রে হয়তো দিদি বারণ করে দিয়েছেন, উত্তরাধিকারীও বলে দিয়েছেন কেউ ওর পাশে থাকবে না, কারণ উনি তো ঘোষিত অবস্থানে দিদির সঙ্গে, কিন্তু এখানে আবার উনি একা। তার মানেটা কি? কোনো জায়গা থেকে বারণ আছে, মানে আবার তৃণমূল ভাঙে। সংসদের সিঁড়িতে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানাচ্ছে, তখন তার ঠিক পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যান রাজনাথ সিং। মুচকি হেসে চলে যান তিনি। তার মধ্যেই চলতে থাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার তাকে একদিনের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়েই বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাদানুবাদ, বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ালেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক।
বুধবারের ঘটনাকে এদিন কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিলেন মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ালেন তিনি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার। আমার কথাটা এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেন না? তখনই এ নিয়ে সরব হন কুণাল ঘোষ। বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে যে আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। আপনি আমার কথা শোনেননি, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। শুরু হয় হট্টগোল। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছে চলে যান কুণাল ঘোষ। আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনাকে কলঙ্ক করি। আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। যে কখন কাকে কার হয়ে বলবেন সেটা কেউ জানে না। আসল কথা, 3-4 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে, তার জন্যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কুণাল ঘোষকে জামা প্যান্ট খুলে রাস্তায় হাঁটতেও দেখা যেতে পারে। সূত্রের খবর, এদিন বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? হাউসের ভেতরে এমন কোনো কেউ কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখবো যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। শুক্রবার বিধানসভায় কি হবে, এখন সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচিতে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল হেস্টিংস থানা। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির আয়োজক এবং কনভেনারদের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের সভা করেছিল কালীঘাট তৃণমূল, কিন্তু সেই কর্মসূচিতে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে স্বতঃপ্রণোদিত মামলা করল হেস্টিংস থানা। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির আয়োজক ও আহ্বায়কদের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। আমাদের আইন মেনে ক্যাথিড্রাল রোডে কোর্টের অর্ডার মেনে একটা ফ্ল্যাঙ্ক ফাঁকা রেখে আমরা আমাদের মিটিং করছিলাম। এবার যদি এই পুলিশ, এই গদ্দাররা, বিজেপির গুন্ডামি এত খোঁচা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের আবেগে লেগেছে, মানুষ তারা যদি চলে আসেন, আমরা সেটা থামাবো কি করে? ফাঁকা রাখার দায়িত্বটা তো ছিল পুলিশের। এবার মানুষের আবেগকে আপনি কি দিয়ে বাঁধবেন? প্রশাসনিক ব্যাপার, প্রশাসন বুঝবেন। তৃণমূল মানেই হচ্ছে অন্যায়,
এবং তারা কখনোই সংবিধানের সঙ্গে কোনোদিনও যায়নি। বিধানসভা অবধি ভাঙচুর করেছিল, এটাই যাদের ইতিহাস। তারা রাস্তার একদিক ব্লক করেছে, ভাগ্য ভালো পুরো রাস্তাটাকেই ভেঙে দেয়নি। প্রশাসনকে এরপরে ওনাদেরকে পারমিশন দেওয়ার আগে 100 বার ভাবা উচিত। পুলিশের বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ক্যাথেড্রাল রোডের একদিকে সভা হবে, আরেক দিক দিয়ে গাড়ি চলাচল করবে। কিন্তু কালীঘাট তৃণমূলের সমাবেশে দুদিকের রাস্তাতেই সমর্থকরা জমায়েত করেছিল বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্টের অর্ডার তারা লঙ্ঘিত করেছে, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে। তো পুলিশ তো সেখানে মামলা দায়ের করবেই, পুলিশ তো সেখানে ইনকোয়ারি করবে। এখানে অস্বাভাবিকের ব্যাপার কি আছে? তারা কখনোই কোনো আইন মেনে চলেনি। পুলিশের অভিযোগ, এর জন্য যান চলাচলে বাধা তৈরি হয়। এই অভিযোগে এবার শতপ্রণোদিত মামলা দায়ের করল হেস্টিংস থানা। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। ডিজে হুঁশিয়ারি মামলা ছাড়া তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও 8টি মামলায় একযোগে রক্ষা কবচের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালত জানিয়ে দিল, নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হবে না। কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় এখনই রক্ষা কবচ দেওয়া হবে না। বৃহস্পতিবার স্পষ্ট একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ডিজে হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এফআইআর হয়েছে। তার প্রেক্ষিতে একযোগে রক্ষা কবচের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সব মামলা একত্রে করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়। সেই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি এর মধ্যে পুলিশ কোনো পদক্ষেপ করে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। সম্পূর্ণ আইনি বিষয় এবং সংশ্লিষ্ট যার অধিকার আছে কোনো কিছু প্রে করার, অ্যাপিল করার, তার আইনজীবীরাও গোটা বিষয়টা কি দাঁড়িয়েছে সেটা না দেখে এটার উপর কোনো মন্তব্য করবো না। পুরোটাই কোর্টের বিষয়। প্রকৃতির নিয়মে জন্মালে মরতে হয়, আর গণতন্ত্রের নিয়মে তুমি জিতবে তুমি হারবে। ও রিজাইন করে একবার জিতে আসুক, আর তা নাহলে আসছে নির্বাচনে যেন প্রার্থী হয়। কত বড় রাজনৈতিক কর্মী জিতে আসুক, জামানত জব্দ হবে। ফলতায় যেমন জামানত জব্দ হয়েছে, ডায়মন্ড হারবারের জামানত জব্দ হবে। রাজ্যে পালাবদলের পরে একের পর এক এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ, আমফানে ক্ষতিপূরণের টাকা 9/6 থেকে মাটি চুরির মতো অভিযোগে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ করা হয়। এইসব মামলায় একত্রে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই হাইকোর্ট স্পষ্ট করে দিল যে এখনই রক্ষা কবচ নয়। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। 6 মাসে বিহার উত্তরপ্রদেশে 2 কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ। যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে নিষেধ করল স্বাস্থ্য দফতর। এসএসকেএমের 2য় বর্ষের কয়েকজন পড়ুয়াকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক। দক্ষিণ কলকাতার আরও একটি ব্লাড ব্যাংক সম্পর্কে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 6 মাসে বিহার ও উত্তরপ্রদেশে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক। এসএসকেএমের 2য় বর্ষের পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ঘটনার জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। বেসরকারি ব্লাড ব্যাংকগুলি থেকে ভিন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত এবং রক্তের উপাদান বিক্রি করার যে চক্র রাজ্যে সক্রিয় রয়েছে, সেই ঘটনার তদন্তে আরও আঁটোসাঁটো মনোভাব নিল স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে তলব করে রীতিমতো তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ কোনো রকমভাবেই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না ব্লাড ব্যাংকের জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিহার ও উত্তরপ্রদেশে যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক, তার মধ্যে রয়েছে 3262 ইউনিট লোহিত কণিকা, যার আনুমানিক বাজার মূল্য 33 লক্ষ টাকা। 5টি বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে প্রায় 3000 লিটার প্লাজমা, যার বাজার মূল্য প্রায় 1,65,00,000 টাকা। ভারতবর্ষের আইন অনুযায়ী রক্ত একটা এসেন্সিয়াল লাইফ সেভিং ড্রাগ। তাকে কেন্দ্র করে যে কালোবাজারি অনৈতিক কাজকর্ম, তা কখনো আমরা সমর্থন করি না। এই বেআইনি অনৈতিক কার্যকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। দেশের রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল এবং সম্ভব হলে
মহকুমা হাসপাতাল স্তর পর্যন্ত যাতে সরকারি ব্লাড সেন্টার বা ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা যায় তার উদ্যোগ গ্রহণ করা উচিত। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ব্লাড ব্যাংকের তরফে আয়োজন করা রক্তদান শিবিরে চিকিৎসক পরিচয় যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা সকলেই এমবিবিএস পড়ুয়া। এসএস স্কিমের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকেও ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন। ওনাদের যদি মনে হয় যে সবকিছু বন্ধ করে দিয়ে ব্লাডগুলো ফেলে দেওয়া উচিত তাহলে দেবেন, আর যদি মনে হয় যে কোনো মাল্টিন্যাশনালকে দিয়ে সমস্ত কিছু চালিয়ে দেবেন, যেমন রিলায়েন্স কিংবা আম্বানি আদানি এদের দিয়ে, তাহলে সমস্ত আমাদের সবকিছু বন্ধ করে দেবেন। হয়তো সেটার দিকেই যাচ্ছে। অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে আগের দিন বলেছিলেন সবাইকে, ব্লাড ব্যাংকের যা আমরা ইনফরমেশন পেয়েছি, নামকরণ করব না, কে করেছে জানি। একটি বেসরকারি হাসপাতাল, তার একটি বেসরকারি ব্লাড ব্যাংক, আমরা এগুলো সবই তলব করছি। গতকাল থেকে আমরা এই খবরগুলো পেয়েছি। সদা তৎপর কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা ছবি পেয়েছি। আজকে সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। কত রক্ত ভিন রাজ্যে পাচার বা বিক্রি করা হয়েছে তা জানতে অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথি সহ বুধবার হাজিরা দিতে নির্দেশ দেয় রাজ্য ব্লাড ট্রান্সফিউশন সেল বা এসবিটিসি। সেই সঙ্গে যেসব এমবিবিএস পড়ুয়াকে চিকিৎসক সাজিয়ে নিয়ে যাওয়া হয় রক্তদান শিবিরে তাদেরকেও বুধবার তলব করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কর্তৃপক্ষের জমা দেওয়া নথি থেকেই স্পষ্ট, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভিন রাজ্যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে অশোক ব্লাড ব্যাংক। 5টি বহুজাতিক সংস্থাকে প্রায় 11,140 ইউনিট অর্থাৎ প্রায় 3,000 লিটার প্লাজমা বিক্রি করা হয়েছে। অন্যদিকে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা 6 কোটি টাকা রক্ত পাচারের অভিযোগের তদন্তে পুলিশের সাহায্য নিচ্ছে স্বাস্থ্য ভবন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।